আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধা। অধ্যাপক স্নিগ্ধা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক আহ, ধন্যবাদ মাসুদ। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টি আলোচনা করছি এখন, আমাদের নতুন সরকার প্রধান প্রথমেই উনি তার যে বিদেশ সফর, এটা উনি শুরু করলেন মালয়েশিয়া দিয়ে এবং সেখান থেকে চীনে যান। এটা নিয়ে নানা ধরনের আলোচনা আমাদের দেশে হচ্ছে এবং কেউ কেউ ভাবছেন যে এটার মাধ্যমে উনি মানে ভারতকে কোনো মেসেজ দিলেন কিনা, এই আলোচনাও হচ্ছে। তো এই সফর নিয়ে সরকারি দলের পক্ষে বলা হচ্ছে যে আমরা নানা ধরনের বিষয় এখান থেকে পাবো। মালয়েশিয়া আমাদের শ্রমবাজার, চীনের সঙ্গে আমাদের আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের বিভিন্ন রকম প্রকল্পে চীনের অংশগ্রহণ, এগুলো নিয়ে হচ্ছে। আপনি এই সফরের ব্যাপারে আপনার মূল্যায়ন আছে কিনা? না, প্রথম কথা হচ্ছে কি, যে কোনো দেশের প্রধানমন্ত্রী যখন প্রথম হন, তখন তিনি কোন কান্ট্রিটাকে প্রায়োরিটি দেন, তার ফার্স্ট রাষ্ট্রীয় সফর কোন দেশে হয়, তার সাথে কিন্তু সেই সরকার প্রধানের কূটনৈতিক যে যোগাযোগ হবে, সেটা কোন দিকে যাবে সেটা অনেক বেশি নির্ভর করে। এবং যে কনটেক্সটে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে ত্রিমুখী একটা সংঘর্ষের মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এই ত্রিমুখী সংঘর্ষের মাঝখান থেকে এই সিদ্ধান্তটা নেওয়াটা বেশ জটিল, কারণ আমি আপনি বা যে কেউই খুব সরলভাবে এটাকে রাষ্ট্রীয় সফরই শুধু এর মধ্যে দেখছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এই ঘটনাটার তিনটা চক্র কি, যেমন মনে করেন আপনি যদি আমার রাষ্ট্রের কথা চিন্তা করেন, তার যে চারপাশের বর্ডার এরিয়া, সেই বিচারে যে কোনো অর্থেই আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারতে, ইন্ডিয়াতে তার সফর করার কথা। আবার অন্যদিকে ইন্ডিয়ান সফরটি আমাদের ইন্টারনাল যেই পলিটিক্যাল পার্টি আছে, বর্তমানে বিরোধী দল জামাত এবং এনসিপি, তারা যদিও এর মধ্যে জামাত সচেতন, অসচেতন এবং ব্যবসায়িক থেকে শুরু করে সকল প্রকার যোগাযোগ ইন্ডিয়ার সাথে করতে চান, কিন্তু এনসিপি কে তারা উস্কিয়ে দেন প্রায়শই এই যে দিল্লি বিরোধী একটা চক্রের মধ্যে দিয়ে। দেখবেন যে একটা চাপ আছে, এবং সেই চাপের ফাঁদে কিন্তু আমাদের সরকারের অনেকেই কিন্তু সেটার মধ্যে সেই সেই ট্র্যাপের মধ্যে পাও দেন। দেয়াটা কেন দেন সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। আবার আপনি চীনের কথা যদি বলেন, চীন এবং ইন্ডিয়ার সম্পর্ক ভীষণ রকমের অশান্ত। একইভাবে চীন এবং আমেরিকার সম্পর্কও কিন্তু বেশ অশান্ত। হ্যাঁ, কারণ সম্প্রতি যে ইরান এবং আমেরিকার যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটার পেছনেও কিন্তু এর আগে আপনি দেখেছেন ট্রাম্প যখন চীনে গেল, সেখানে কিন্তু সে সাকসেসফুল হয়নি। সো আমেরিকার সাথেও কিন্তু চীনের একটা টেনশন আছে, ইন্ডিয়ার সাথেও কিন্তু চীনের একটা টেনশন আছে। কাজে এই প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিলেন যে প্রথম সফরটি তিনি চীনে করবেন, আমার মনে হয় এই সিদ্ধান্ত যথেষ্ট পরিমাণ রাজনৈতিকভাবে কিন্তু একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত এবং অনেক বড় চাপের সিদ্ধান্ত। এবং আমার ধারণা এই সিদ্ধান্তটি তিনি কূটনৈতিকভাবে যত না গ্রহণ করেছেন, তার চেয়ে বেশি গ্রহণ করেছেন অর্থনৈতিক কারণ, যদি আমি ভুল না হয়ে থাকি। কারণ আমার যেটুকু মনে হয় যে তিস্তা ব্যারেজের যে প্রকল্প আছে, তিস্তা ব্যারেজের প্রকল্পটির টাকাটি উনি সম্ভবত সেটি একটা অনেক বড় কনসার্ন। এবং আপনি জানেন যে আমাদের যেই পরিমাণ বাজেট দেওয়া হচ্ছে, সেখানে অলরেডি অনেক ঘাটতি আছে। সো আমাদের এমন রাষ্ট্রতেই চুজ করতে হবে যেই রাষ্ট্র থেকে আমরা অর্থ নিয়ে আসতে পারবো। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এই সিদ্ধান্ত নেন, কারণ এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার কাছে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। কারণ তিনি ইন্ডিয়াতে গেলেও সেই পরিমাণ অর্থ আনতে পারবেন না। তিনি আপনার আমেরিকার সাথে তো আহ, একটা চুক্তি করাই আছে, যে চুক্তিতে অর্থ নেয়া তো দূরের কথা, অর্থ কতখানি দিব আমরা সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে ইচ্ছা থাকুক বা না থাকুক, সচেতন মানে এটা উনি জানেন যে এর চাপটা কি হবে, কারণ চীনের সাথে সম্পর্ক বা যাহা কিছু ওনার এই সফর এটা হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ইন্ডিয়ার সাথে সম্পর্কটার দূরত্বটা একটু তৈরি হয়ে যায়। অর্থনৈতিক কারণে সম্ভবত বাধ্য হয়েছেন বলে আমার মনে আপনি যে আশঙ্কার কথা বলছেন যে ভারত থেকে একটা
চাপ আসতে পারে পরবর্তীতে, যে সেরকম চাপ আসলে আমরা কি সেটাকে মানে আপনার হ্যান্ডেল করতে পারবো সহজে? না দেখেন, ভারতের চাপের ব্যাপারটা না কিন্তু এখন খুবই সেনসিটিভ ব্যাপার। কারণ দেখেন, ভারতের চাপের ব্যাপারটা শুধু ভারত কেন্দ্রিক না। কারণ ভারতও একটা যথেষ্ট বড় একটা পরাশক্তি, এবং তার নিজস্ব একটা মেকানিজম আছে। এবং যে কোনো অর্থে এই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের শুভেন্দু অধিকারী যখন কলকাতায় আসলো, অলরেডি পুশিনের ঘটনাগুলো ঘটছে। আবার আপনি দেখেন যে খুব অতি সম্প্রতি আপনার কিছু বেশ কিছু আলাপে কিন্তু রংপুরকে নিয়ে একটা টেনশন তৈরি হয়েছে। এবং ইন পার্টিকুলার রাম মন্দির, হুম, রাম মন্দির হতে না দেয়া, এবং রাম মন্দিরকে কেন্দ্র করে দেখেন যখনই আপনি এই জিনিসটা যে কি পরিমাণ ডেঞ্জারাস, আমি জানি না যে বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়টাকে কতখানি এই মুহূর্তে নজরে আনছেন, কিন্তু আমার অ্যাজ এ সোশ্যাল সায়েন্টিস্ট, মানে এই জায়গাটা থেকে নৃবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমার মনে হয় এই জায়গায় মনোযোগ দেওয়াটা জরুরি। খেয়াল করে দেখেন, একে তো রাম মন্দিরের ঘটনা, এটা কিন্তু একটা ভীষণ সেন্সিটিভ ঘটনা। কারণ আপনার যেমনটি হয়েছিল বাবরি মসজিদকে কেন্দ্র করে, বাবরি মসজিদের ঘটনাটা মনে করে দেখেন, বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল ইন্ডিয়াতে, তার ইম্প্যাক্ট কিন্তু আমার দেশে পড়েছিল। আমার দেশে কিন্তু সেটা নিয়ে ভীষণ রকমের হুলস্থুল হাঙ্গামা হয়েছিল। তাহলে আপনি যখন মন্দিরে এরকম ঈশ্বর দিবেন না, এবং আমি ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি বাংলাদেশে যার যার ধর্ম পালনের যথেষ্ট পরিমাণ স্বাধীনতা আছে, এবং এক্ষেত্রে কিহেতু কারণে এই মন্দিরের যদি সকল প্রকার অনুমতি সবকিছু নেওয়া থাকে, এখানে যদিও কিছু কিছু বক্তব্য আসছে যে যার প্রকল্প তাকে নিয়ে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধর্মের ইস্যুগুলো তো সেন্সিটিভ। সেটি মুসলমান ধর্মের জন্য যেমন সেন্সিটিভ, সেটি হিন্দু ধর্মের জন্য সেন্সিটিভ, খ্রিস্টানদের জন্য সেন্সিটিভ, বৌদ্ধের জন্য সেন্সিটিভ। এখন হিন্দু ধর্মের সেন্সিটিভিটিটা আমাদের এত বেশি বোঝার জরুরি এই জন্য যে আপনি জানেন যে আপনার চার তিন পাশের বর্ডারে তাদের সাথে আপনার একটা টেনশন সম্পর্ক। আপনি এও জানেন ঠিক বর্তমানে মাঠের বা বিরোধী দল হিসেবে যেই থাকুক না কেন, একটি দল আছে যার নাম আওয়ামী লীগ, যাকে মোটামুটি মানে কি বলবো, যার নাম নিলে সবাই একসাথে হয়ে যায় চুম্বকের মতো, সারাক্ষণ বাজাবাজি করলো। তো তারও একটা পলিটিক্যাল একটা বড় একটা কি বলবো মিত্র পক্ষ কিন্তু তারা। কাজে এই বিষয়টাকে, এবং এটা নিয়ে সম্প্রতি দুজনের বক্তব্য, একজন অ্যাডভোকেটের বক্তব্য আমি দেখলাম, তিনি যেরকম একটা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আবার আমি সম্ভবত, আমি শিওর না, আমি একটি মেয়েকেও দেখলাম স্ক্রলে ঘুরছিল, তিনি এনসিপি মিছিলে থাকেন, তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন, এগুলা কিন্তু ভীষণ রকমের একটা দাঙ্গা তৈরি করা। দেখেন আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত ধর্মভিত্তিক দাঙ্গা হয়নি, মানে হিন্দু মুসলমান দাঙ্গা যেটাকে বলে, এই হিন্দু মুসলমান দাঙ্গাতে ইন্ডিয়া এবং পাকিস্তান এত এক্সপার্ট, কারণ তারা হিস্টোরিক্যালি দাঙ্গার সাথে দাঙ্গা করে করেই কিন্তু তাদের রাষ্ট্র করেছে, বুঝতে পেরেছেন? এবং দাঙ্গা কিন্তু ভয়ঙ্কর। দাঙ্গা হলে ব্যাপারটা কিন্তু এরকম তৈরি হয় না যে ওই পক্ষ শুধুই করে, আমি আপনি আমরা কেউ কিন্তু নিরাপদ থাকি না। এইরকম একটা এত ভয়ঙ্কর একটা জিনিসকে সামনে দিয়ে দেওয়া হচ্ছে, এবং এদিকে যদি কনসার্ন না দেওয়া হয় এবং এটাকে যদি ইমিডিয়েটলি রিজলভ না করা হয়, আমি কিন্তু রিয়েলি ডাউট করছি মাসুদ ভাই, ইট ইজ নট জাস্ট এ কেস অফ এ রাম মন্দির। বিকজ আপনি মানে এটা এটা ফার মোর দেন দ্যাট। এবং গভর্নমেন্টের আমার মনে হচ্ছে তারা যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। এবং এই কথা আমি বারবার বলি যে দেখেন, ওই মডেল মসজিদ তৈরি করে শেখ হাসিনা সার্ভাইভ করতে পারেন নাই, ঠিক আছে? অথবা আল্লামা শফি সাহেবকে এত সম্মাননা দিয়েও কিন্তু শেখ হাসিনা পার পাননি। কাজে এই গভর্নমেন্ট যে কাজটি করছে, সেখানে এক ধরনের নেগোসিয়েশন দেখা যাচ্ছে। নেগোসিয়েশনের থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কোন নেগোসিয়েশন নিয়ে এই রাষ্ট্র ক্ষমতাকে পরিচালনা করতে পারবেন। কারণ এইরকম আপনি একই সাথে কিন্তু আওয়ামী লীগকে যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন, কাজে যে কোনো ধরনের মানে একটা বিশৃঙ্খলা তৈরি হলে আওয়ামী লীগের লোকজন যে কোনো কিছু করতে পারে, কারণ সে নিষিদ্ধ সংগঠনের অংশ। সো হম। আচ্ছা, এই যে গিভ কথাটা বলেন আপনি, আমি এই প্রসঙ্গটা আসি যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলো, তার কার্যক্রম স্থগিত আছে এই মুহূর্তে। তো একই কথা। যখন তার কার্যক্রম স্থগিত আছে, তখন আমরা সারা দেশে একটা মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক লক্ষ্য করছি। আজকেও দেখলাম যে ঢাকা থেকে প্রায় 12 জন না 14 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা নাকি
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যেটা নাকি আগামীকালকে হওয়ার কথা, সেই জন্য তারা নাকি প্রস্তুতি নিচ্ছিল মিছিল মিছিল করার, এই সময় ধরা হলো। এবং আরো অনেক জায়গায় আমরা অলরেডি দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে এক ধরনের উত্তপ্ত একটা পরিস্থিতি। তো যদি উত্তপ্ত হয়, সঠিক বেঠিক আলোচনা আমরা পরে করি, কিন্তু আমাদের সাধারণ নাগরিক হিসাবে আমরা কি এক ধরনের অস্থিরতার মানে আতঙ্কের মধ্যে অথবা আশঙ্কার মধ্যে থাকছি না? এটা কি ওভারকাম করার কোনো উপায় ছিল না? এই যে এইটা ওভারকাম করার উপায়ের ব্যাপারটা কি হয়েছে দেখেন, এখানে তিনটা, মানে আমি তো দেখতে পাচ্ছি যে বর্তমান যে সরকার আছে সে আসলে ত্রিমুখী চাপে আছে, কিন্তু মানে তার একটা সুযোগ ছিল কিন্তু সে সুযোগটা মিস করেছে সে। মিসটা কি? আমি শুরুতে কি বলেছি, যেমন মনে করেন আপনি দেখেন জিয়াউর রহমান, আমার কাছে মনে হয় এই এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ছিলেন তিনি অনেক ভিশনারি ছিলেন। তিনি কি করলেন, বহুদলীয় গণতন্ত্র নিয়ে না, বহু মানুষকে কিন্তু তিনি শুরু করে দিলেন, মনে করে দেখেন। তো একই বা এভাবে কিন্তু এবার বিএনপির সামনে এরকম একটা সুযোগ ছিল যেখানে সে সারা জীবন বলতে পারতো আমি কিন্তু আপনাদেরকে সুযোগ করে দিয়েছি, আমরাই কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। এর লাইবিলিটিস থাকতে হয় অবশ্যই। আমি আবারও বলছি যে জুলাইয়ে যাহা কিছু হয়েছে, যিনি দুর্নীতিবাজ, যিনি যিনি মদতদাতা, যিনি অন্যায়কারী, আপনি তার শাস্তি দেন। বাট এট দ্য সেম টাইম শাস্তির সাথে সাথে প্যারালেলি যে পার্টি সংগঠনটি আছে সেই পার্টি সংগঠনটিকে তার কার্যক্রম করতে দেওয়ার এটা কিন্তু তার অধিকারের অংশ, একথা আমি সবসময় বলেছি। এই রাইটটা নিশ্চিত করাটাও সে করতে পারতো। কেন সে করলো না? এই জন্য সে হয়তোবা মনে করেছে যে এটা এখন তার জন্য করা প্রয়োজন নাই। কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা যেটা আমি আপনাকে বলছি যে আপনি এই যে দেখেন যে কোনো একটা সংগঠন যখন নিষিদ্ধ হয় তখন সে কিন্তু যে কোনো ম্যাসাকারি করতে হয়। আমি আপনি ভয় কেন পাচ্ছি? আমি আপনি ভয় পাচ্ছি কারণ সে সামনে নাই। যেই পার্টি যারা সামনে থাকে না তারা কিন্তু যে কোনো কিছু করতে পারে, আর যিনি সামনে থাকেন তাকে তো আপনি চিনতে পারেন, তাকে তো আপনি প্রশ্ন করতে পারেন, তাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন। তো সেই জায়গাটাতে তারাই কিন্তু একটা টার্ম কার্ড তুলে দিয়েছেন। আর এখন কি হয়েছে, সে যদি তাকে নিয়ে আসে তাইলেও তার জন্য একটা যন্ত্রণা, কারণ সে জানে সংসদে যদি আওয়ামী লীগকে এখন পারমিশন দেওয়া হয় তাহলে সংসদে বিরোধী দল যেই হোক, ঠিক যেরকম আপনি 15 বছরে সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু আমরা সবাই জানতাম যে আসলে বিরোধী দলটা কারা। ঠিক একইভাবে এখনকার বাস্তবতাও কিন্তু তাই, বুঝছেন? তো এই জন্য সে সচেতন ভাবে তাকে সুযোগ দিচ্ছে না। এই যে সুযোগ না দেওয়া, বিশ্বাস করেন মাসুদ ভাই, এজ এ ম্যাটার অফ টাইম দলগতভাবে সম্ভবত আওয়ামী লীগ তার ভেতর অভ্যন্তরীণ জটিলতা, নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি নানা কিছু আছে। আওয়ামী লীগ নিয়ে যদি কোনোদিন কথা বলার সুযোগ হয় আমি আমার একটা মতামত দিতেও চাই, দে হ্যাভ এ ডিফারেন্ট ইস্যুস, কিন্তু তাদের জটিলতার কারণে সম্ভবত তারা এখন পর্যন্ত এই ম্যাসাকারটা মানে এই যে তারা যে একটা আহ, দারুণ কার্ড আছে তাদের, তারা এটা বুঝতে পারছে না। সে কার্ডটা কি, তারা যে কোনো জায়গায় যখন দলগতভাবে ইন্টারন্যাশনালি আপিল করা শুরু করবে, বলা শুরু করবে পৃথিবীর কোনো ল তাদেরকে দলগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধকরণের কোনো ইতিহাস দেখাতে পারবে না। আমি আপনি যতই বলি যে হিটলারের সময় হিটলারকে তো আমরা এরকম করেছিলাম, ভাই হিটলারের একটা গেলাটিন ছিল এবং সেটি সারা দুনিয়া একদিকে ছিল, সেখানে হিটলারের ব্যাপারটা শুধু হিটলার কেন্দ্রিক ছিল না, জাতিগত রেশিয়াল একটা বিষয় ছিল। কিন্তু আপনি এই যে আওয়ামী লীগকে যে সেই সমমাপে মানদণ্ডে মাপছেন, এখানে তিনটা জিনিস মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে এখানে এখন 2026, 2026 সালে মানবাধিকার বলেন, দলীয় অধিকার বলেন, এগুলো তো ডিফারেন্ট। আপনার মানে আপনি আহ, বিচার করেন, বিচার প্রক্রিয়া তো আছে আপনার, আপনি বিচারিক প্রক্রিয়াতে যাবেন। আপনি দলকে কি করে নিষিদ্ধ করেন? দলের কার্যক্রমকে আপনি নিষিদ্ধ করবেন কেন? এখন মনে করেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী যখন হবে, যদি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হয়, যে নাগরিক সে দলটা করে না, হুম, ধরেন যে ওই নাগরিক ওই দলটি করে না, কিন্তু আওয়ামী লীগ তো তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে, সে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। যে মানুষ তার মনে যেতে পারে 32-এ যে সে ফুল দিতে পারে, আপনি এই সব জায়গাকে এগুলোতে মিলিটেন্সি দিয়ে এই কার্যক্রমকে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার তো আপনি দেখাতে পারেন না। আপনি গণভবনে ফুল দেয়া নিয়ে তাও বলতে পারেন যে যিনি ক্ষমতায় ছিল তৎকালীন সময়ে তিনি তো গণভবনে ছিল, কিন্তু আপনি 32 নাম্বার রেখে যা করেছেন এটার কনসিকুয়েন্সেস এত বড় হবে। আমি মাঝে মাঝে আসলে চিন্তা করি যে এই একটি ভবন, বুঝছেন,
এই ভবনের আমরা পড়েছিলাম যে ইট কথা বলে, মানে বাড়ির ইট কথা বলে। তো 32 নাম্বার কে বারংবার ঐতিহাসিক করে তোলার পেছনেও এদের ভূমিকা আছে। 32 নাম্বার বাংলাদেশ থেকে, ধরেন, সত্যি করার তো একটা কথা বলি, এই যে জেনারেশন ছিল, অনেক বাচ্চা কাচ্চা ছিল, তারা কিন্তু 15 বছর, আমি জানি আওয়ামী লীগের পছন্দ হবে না, তারপর আমি বলি, 15 বছরে ওই যে তোতা পাখি পলিয়ে তারা কিচ্ছু করতে পারেন নাই। 32 নাম্বার চিনাতেও পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই। বরঞ্চ গত 2 বছরেই আমার আপনার মতো 2-4টা মানুষের জন্য এখন ওই বাচ্চারা 32 নাম্বার সম্পর্কে তাদের ভেতরে শ্রদ্ধাবোধ, ভক্তি তৈরি হয়েছে। এই কাজ আমরা করেছি, উনারা কিছু করেন নাই, কিন্তু উনাদের সেই সৎসাহস নাই। এবং এই কাজ আমরা এই জন্য করি নাই কারণ আমরা উনাদের দলদাস, এই জন্য আমরা এই জন্য করেছি কারণ কারণ আমরা বাংলাদেশের ইতিহাসের কে ধারণ করি। তো এখনের যে বাচ্চা আছে না, সে কিন্তু আপনার এই 32 নাম্বারকে ভিন্নভাবে দেখতে চায়, তার মধ্যে কিন্তু এটা তৈরি হচ্ছে। এইটাকে আপনি বুঝতে পারবেন না তো। দেখেন, আমি সত্যি বলছি, আমি অবাক হয়েছে, আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে প্রধানমন্ত্রী অন্তত পক্ষে দায়িত্ব নেওয়ার সাথে সাথে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটি রিস্ট্রাকচারের ঘোষণা দিতে পারতেন। অ্যান্ড এই একটি কাজ তাকে যে কোন জায়গায় নিয়ে যেত, ইতিহাসে কোথায় তিনি স্থান করতেন, এটা উনি আসলে ধরতে পারেন নাই। কিন্তু এই 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 বোধ কিন্তু খালেদা জিয়ার মাথায়, বেগম খালেদা জিয়ার মাথায় ছিল। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ওই যে এক ভদ্রলোকের ইন্টারভিউ চলছিল না, যে তিনি বলছিলেন, এবং 2003 সালে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত বঙ্গবন্ধুকে দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, বদিউর রহমান বলেছেন। তাহলে হ্যাঁ, বদিউর রহমান বলেছেন না স্বাধীনতা পুরস্কার, এবং সেটা স্বয়ং বেগম খালেদা জিয়া নিয়েছেন। এই যে ভিশনারি প্ল্যান, এই যে চিন্তা, যে একজন নেতাকে আজকের দিন চিন্তা করলে হয় না, একজন নেতাকে চিন্তা করতে হয় 10-15 বছর পরে উনি নিজেকে কোথায় দেখতে চান। তো আমি আসলেই জানি না কেন এখন পর্যন্ত আমাদের সকল মুক্তিযুদ্ধের ভাস্কর্য, সেটাকে কেন রিস্ট্রাকচারের ঘোষণাটা আসলে কেন আসে নাই, আর কেনই বা এত বড় একটা সুবর্ণ সুযোগ ইভেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেও যদি এই একটি কাজ করতে পারেন তিনি, right. দ্যাট উইল বি দ্য হিস্ট্রি, দ্যাট উইল বি দ্য হিস্ট্রি। জি, আপনি বললেন বটে, কিন্তু হয়েছে কি আমাদের দেশের মানে রাজনৈতিক যে দলীয়করণ এবং আপনার যে মেরুকরণ, যেটা এটা এতটাই তীব্র আকার ধারণ করে যে তারা মনে করে যে মানে এটা না করলেই বুঝি আমার দল উন্নত হলো, আমার দল গুরুত্বপূর্ণ হলো। কিন্তু এটা আসলে একটা মানে অনেক বড় একটা সুযোগ আমাদের যেটা মনে হয়েছে, যেটা হয়তো হতে পারলে ভালো হতো। যা হোক, যা হবার হয়নি। এখন জাতীয় সংসদের অধিবেশনই চলছে, বাজেট অধিবেশন চলছে। বাজেট অধিবেশনের মধ্যেই প্রধানমন্ত্রী বাইরে গেলেন, কিন্তু অধিবেশনে বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন। তো এখানে দুটো বক্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছে, এই আলোচনাটা করে আমি শেষ করবো আর কি, যেগুলো ঠিক বাজেটের সঙ্গে সম্পর্কিত নয়। কিন্তু তারপরে এই আলোচনাগুলি কেন আসলো আমি নিজেও বুঝলাম না। এবং এর মধ্যে একজন আমরা দেখলাম যে একজন জামাতের একজন আপনার এমপি, উনি বললেন যে মুক্তিযুদ্ধে ওনার ফ্যামিলিতে বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, এবং ওনাদের ফ্যামিলিতে কতজন মুক্তিযোদ্ধা আছেন এগুলো বললেন। পরে দেখা গেল যে ওনার নিজেরই জন্ম হয়েছে 81 সালে, মুক্তিযুদ্ধ 10 বছর পরে। তোর বাবা কিভাবে মারা গেলেন, পরে এটা জানা গেল ওনার বাবা এখনো জীবিত হয়ে আছে। উনি পরে এটা মানে প্রত্যাহার করলেন, এবং তারপরে দেখলাম জাতীয় সংসদের পক্ষ থেকে ওনার এই বক্তব্যটাকে এক্সপাঞ্জ করা হলো। এই বক্তব্যটা দেয়নি নাই এইভাবে বলা হলো। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো যে আমি ইদানিং প্রায় দেখছি যে জামাত যারা করেন, যারা মুক্তিযুদ্ধের সময় একটা ভূমিকা রেখেছিলেন, নেতিবাচক ভূমিকা, তারাও বিভিন্ন সময় এটা বলে এক ধরনের স্বস্তি পান অথবা গর্ব অনুভব করার চেষ্টা করেন যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের। জামাতের আমির যিনি আছেন উনিও বলার চেষ্টা করেছেন, এখানেও দেখলাম বলার চেষ্টা করছেন, বলতে যে ভুলভাল বলছেন। তো জামাতের এই যে মুক্তিযোদ্ধা পরিবারের লোক আমরা এটা বলার যে চেষ্টাটা, এই যে প্রবণতাটা, এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? না মাসুদ ভাই, আমি এই বিষয়টাকে খুব ক্রিটিক্যালি বলবো, এই ব্যাপারটা এত 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 সরল না। এটি খুবই, আমি জানি না যে, আমি আসলে ইদানিং আমার মনে হয় যে জামাতে ইসলামের যে মানে সিদ্ধান্তটা, এটি হোমগ্রোন না, মানে আমার মনে হয় না এটা বাংলাদেশি সিদ্ধান্ত। টু বি ভেরি অনেস্ট, অনেকগুলো অ্যাক্টিভিজম জামাত এবং এনসিপি, যেমন আমি আপনাকে 3টা জিনিস দেখাই।
1967 সালে আপনি একই সাথে শুনবেন যে জাতীয় সঙ্গীত নিয়ে একটা গল্প হয়েছে, রবীন্দ্রনাথের প্রতি এক ধরনের বিতৃষ্ণা কিন্তু ছড়ানো হয়েছে, আপনি শুনেছেন নিশ্চয়ই না? এবং আপনি শব্দটা দেখবেন রঠা রঠা রঠা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে রঠা নামকরণ করা এবং তার এগেনস্টে বলা। আবার দেখবেন যে বাউলদের এগেনস্টে একই সাথে তাদের এগেনস্টে একটা মুভমেন্ট প্যারালালি চলছে। মাসুদ ভাই, 1967 সালে আইয়ুব খান রবীন্দ্রনাথের সকল কবিতা, গান গাওয়া নিষিদ্ধকরণের প্রজেক্ট নিয়েছিল। আপনি যান, একটু ফেরত ফেরত যান। এক, দুই, হুম, এখানে একটা ভীষণ রকমের কালচারাল পলিটিক্স চলছে। এই কালচারাল পলিটিক্সটা কোথায়? যেমন মনে করেন আমি বাঙালি, এই বাঙালি আমি কিভাবে নিজেকে পরিচয় দিই? আমি বাঙালি পরিচয় আমার একটা হচ্ছে ভাষা, হুম, এবং আরেকটি কিন্তু আমার পোশাক, আমার এবং আপনার পোশাক, খাদ্য, খাদ্যাভ্যাস, এগুলো কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখবেন আমার ভাষা থেকে গত 20-30 বছরে ধীরে ধীরে বেশ কিছু, যেটি কিনা আমার ইতিহাস কৃষ্টির সাথে কানেক্টেড, আমি ভাষাকে মুসলমান আর হিন্দু নিয়েছি। কেমন? আপনি জল বললে সেটা হিন্দু, পানি বললে মুসলমান। খেয়াল করেন, আশীর্বাদ বললে হিন্দু, দোয়া বললে মুসলমান। ঠিক আছে? আমি বারগুলা খেয়াল করেন, ঠিক আছে? এই যে আমাদের মঙ্গল নিয়ে যে আলাপটা শুরু হলো, আপনি খেয়াল করেন মঙ্গল বলার মঙ্গলের শব্দ কি? মঙ্গল মানে শুভকামনা। হ্যাঁ? আপনার এটা হলো জি, শুভকামনা, শুভ শব্দের মধ্যেও তাদের সমস্যা। আপনি দেখবেন আমার আপনার চারপাশের সকল আত্মীয় স্বজনের নতুন বাচ্চা হওয়ার ক্ষেত্রে যেই জেনারেশন আমরা, যেখানে কিনা নামকরণ হতো বাংলায়, সেই নামকরণগুলা ধীরে 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 অ্যারাবিক করা হলো। অথচ এরকম কোনো বক্তব্য নাই যে আপনি অ্যারাবিক নামকরণ করতে পারবেন, এরকম কোনো কোনো বক্তব্য নেই, বরঞ্চ ভুল আছে। আপনি মানুষের নাম যে মানে কারো আল্লাহর নামে নাম রাখতে পারেন না আপনি, ঠিক আছে? এরকম অনেক প্র্যাকটিস আপনি করছেন। আপনি ধীরে ধীরে নামগুলো দিয়ে এক ধরনের করেছেন। আপনি আমার পোশাক নিয়ে, পোশাকের রাজনীতি তো ভয়াবহ। আপনি দেখেন গত 30-40 বছর, এবং তার প্রধানতম টার্গেট কিন্তু নারী, পুরুষ লোক না। কেন নারী? কারণ নারীর পোশাক চেঞ্জ হওয়া মানে হচ্ছে সেইটা ওই যে আপনারা দেখাবে চারপাশে আমাদের প্রতাপশালীটা কত। পুরুষের পোশাক চেঞ্জ হওয়া নিয়ে কিচ্ছু যায় আসে না, কারণ পুরুষ এরকম পোশাক পরবেই না, পুরুষকে আপনি পরাতে পারবেন না। নারীকে যত সহজে আপনি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে, তারপরে ডিফেম করে তাকে পড়াতে পারবেন। আপনি ধীরে ধীরে দেখেন, আজকে থেকে 20-30 বছর আগে বিশ্ববিদ্যালয় বলেন চারপাশে মেয়েদের পোশাকগুলো কি ছিল, এখন কিভাবে কি রিভার্সলি চেঞ্জ হচ্ছে। এটিও তাদের প্রজেক্টের অংশ। এবং এখন আপনি যে কথাটা আমাকে বলছেন মুক্তিযুদ্ধের মধ্যে তারা রাখা, কিন্তু তারা 24-এর পরে সবচেয়ে বড় ধাক্কাটা কোথায় গেছে? একটু আগে আমি আপনাকে বললাম যে আওয়ামী লীগ তো ম্যাসিভ ভাবে ফেল করেছে। আমার তো আওয়ামী লীগের উপর রাগ লাগে, সত্যি সত্যি আমার ভীষণ রাগ লাগে, বিকজ দে মেক আস ইন ট্রাবল। দে তারা তারা একটা পারেইনি। কিন্তু 24-এর পরে এইটা তারা বুঝে উঠতে পারে নাই। ভাই, আওয়ামী লীগ না করলেও মানুষের মধ্যে, আওয়ামী লীগ যে করে করে না সবাই এর মধ্যে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রতি এক ধরনের শ্রদ্ধা বোধ। এই হোমওয়ার্কটা তারা নিউ আবিষ্কার করছে, এবং এখন তারা এই হোমওয়ার্কে আসছে আমিও তো মুক্তিযোদ্ধা, আমার পরিবারেও মুক্তিযোদ্ধা। এটা বলার মধ্য দিয়ে সে বেসিক্যালি একটা মিথ্যা ডিসকোর্স, সে তার অংশ হতে চাচ্ছে। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আমি মুক্তিযোদ্ধা হইলেও, আপনি দেখেন নাই জামাত বলার চেষ্টা করছে যে মডার্ন মডার্ন ড্রেস আপের মানুষ হলেও তো তাদের দলের প্রমোটার, ফর এক্সাম্পল। এবং এই প্রমোশনটা তারা বেশি করেন হচ্ছে এনসিপি কে দিয়ে, বেশি করে দেখবেন এনসিপি কে দিয়ে। হ্যাঁ, এনসিপি কে তারা সামনে রেখেছে যে দেখো আমরা কিন্তু মডার্ন লোকজন নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা এনসিপির মডার্ন লোকজন নেয় কি নেয় না সেটা কিন্তু ভিন্ন আলাপ, যে আদতে কি হয়েছে এটা দেখানোর জন্য। এবং আপনি দেখবেন তারা প্রায় এক কথা নিজের মুখে বলছেন, আমরা স্লোলি স্লোলি সমাজকে পরিবর্তন করব। সো তার ক্রিয়াটাই হচ্ছে স্লো পয়জনিং এর মতো, যে আপনাকে স্লোলি স্লোলি আমি ওদিকে নিয়ে যাব। এবং এখন সে দাবি করতে চায় যে আমি নিজেও তো মুক্তিযোদ্ধা, আমাদের দলেও তো মুক্তিযোদ্ধা আছে, এবং আমি একজন নাগরিক হিসেবে কোনো দিন মেজর আখতারুজ্জামান এবং কর্নেল অলি সাহেবকে একজন মানুষ হিসেবে কোনো দিন আমি অন্তত এদেশের নাগরিক হিসেবে ক্ষমা করতে পারবো না। তার কারণ তারা দুইজন যে কাজটি করেছেন সেটি হচ্ছে আমার বাংলাদেশের অস্তিত্বের সাথে তারা এক ধরনের ট্রেড অফ করেছেন। দ্যাটস এ শেম।
এবং তারা মুক্তিযোদ্ধা হলেও যে, এবং তারা প্রমাণ করেছেন, এবং আমি গ্রেটফুলও, কারণ তারা মুক্তিযোদ্ধা হলেও যে সে সবসময় সঠিক সিদ্ধান্ত নেন না, মুক্তিযোদ্ধা হলেও যে গ্রিডি হয় মানুষ, এটার একটা জীবন্ত দুইটা উদাহরণ ওনারা স্থাপন করেছেন। একইভাবে আমাদের জুলাই যোদ্ধারাও একই একই গ্রুপের লোক। এখন আমার বক্তব্য খুব পরিষ্কার, আপনি মুক্তিযুদ্ধ হয়েছেন, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু আপনি মুক্তিযুদ্ধ করে যদি এরকম দুর্নীতি করেন, এরকম যদি আপনি আপনি ক্ষমতার প্রতি আপনার যদি এতই এতই লোলুপ থাকে, আপনি যদি এত নীতিহীন হন, মুক্তিযোদ্ধা হয়ে আপনি যদি ওই যে দখল করেছেন না, এনিমি প্রপার্টি দখল করেছেন না, সেটি যেমন নিন্দাযোগ্য, একইভাবে আপনি যখন জুলাই যোদ্ধা কোড অ্যান্ড কোড হয়ে পয়সা দখল করেছেন, জুলাই ফাউন্ডেশনের টাকা আত্মসাতের কথা আমরা আবার আই হসপিটাল দখল করেছেন, সেটিও অত্যন্ত নিন্দাযোগ্য। এই পরিষ্কারটা আলাপটা খুব জরুরি। কিন্তু এই যে জামাতের নিজেদেরকে মুক্তিযোদ্ধা সন্তান এটা বলা, এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা বিশাল বড় ওই ডিসকোর্সের অংশ, এবং আমি মনে করি সংসদে এটা এক্সপান্ড হওয়া উচিত হয়নি। কেন জানেন? সংসদে থাকা উচিত ছিল সংসদের নোটে যে তারা কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে, তারা কি পরিমাণ বিভ্রান্তমূলক তথ্য দিতে পারে, বরঞ্চ এইটিকে এক্সপান্ড করার মধ্য দিয়ে তারা যে মিথ্যা কথা বলেন সেইটিকে গায়েব করে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া। এটা উচিত হয়নি, এটা থাকা উচিত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রিজওয়ানা স্নিগ্ধা, আপনি আমাদের অনেক সময় দিলেন। আবার কথা হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অধ্যাপক রিজওয়ানা স্নিগ্ধার বক্তব্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আমরা আবার ওনাকে পাবো আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।